ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা মাধ্যমিকে 2022 সালে ইতিহাসের যে প্রশ্নপত্রটি পেয়েছিলাম সেটি আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা। প্রথম হচ্ছে সাপ্তাহিক। সাপ্তাহিক মানে সপ্তাহে একবার বার হয়। পাক্ষিক পত্রিকা মানে হচ্ছে 15 দিন অন্তর অন্তর, মানে মাসে দুবার, 15 দিন 15 দিন। মাসিক মানে হচ্ছে মাসে একবার, আর বাৎসরিক মানে হচ্ছে বছরে একবার। তো এটা হচ্ছে, এটার অ্যান্সার হবে মাসিক পত্রিকা বঙ্গদর্শন। নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকাতে। রাজা রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মণ সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বাংলা গ্যাজেট, যা গঙ্গা কিশোর ভট্টাচার্য কর্তৃক 1818 সালে প্রকাশিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হয়েছিলেন দেলওয়ার হোসেন আহমদ। উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ। এছাড়াও রয়েছে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, যারা মূলত অরণ্য আইনের বিরুদ্ধে, মানে ব্রিটিশ সরকার কি করেছিল, অরণ্যে বিভিন্ন ধরনের আইন করে দিয়েছিল যে অরণ্যের জিনিস ব্যবহার করতে পারবে না সেখানকার আদিবাসীরা, এরকম বিভিন্ন ধরনের আইন ছিল। তাহলে সেটা সাপেক্ষে দেখা গেছিল পরবর্তীকালে নানান বিদ্রোহ হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি ব্যবহার করেন, এটা নিয়ে দুটো সংশয় আছে। এটা ওয়ারেন হেস্টিং বা ভিনসেন্ট স্মিথ, দুটোর মধ্যে একটা হবে। তো যদি তোমাদের কাছে এটার অ্যান্সার জানা থাকে তাহলে তোমরা আমাকে একটু জানাবে। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক আন্দোলনটি হলো সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। এটি হয়েছিল 37 বছর। তাহলে 37 বছর দেখা গেছিল সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ হয়েছিল। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের সাথে, যেটাকে বারাসাত আন্দোলনও বলা হয়, বারাসাত বিদ্রোহ। এরপর রয়েছে রাষ্ট্রগুরু নামে পরিচিত কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাকে উপাধি দেওয়া হয়েছিল দেশপ্রেম, শিক্ষা, জাতীয়তাবাদী চেতনা জাগানোর জন্য তার এক অসামান্য অবদান ছিল, যার জন্য তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। মহাবিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দের কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার একজন সচিব বা সেক্রেটারি। বন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এই গানটি অন্তর্ভুক্ত করেন। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদীশ চন্দ্র বসু। তিনি অধ্যাপক ছিলেন কিসের? তিনি ছিলেন পদার্থবিদ্যার। এখানে জগদীশ চন্দ্রটা দুবার টাইপিং হয়ে গেছে, এটা একবার হবে জগদীশ চন্দ্র বসু। বেঙ্গল ইঞ্জিনিয়ার কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে কলকাতায়। জাতীয় শিক্ষা পরিষদ, যেটা 1906 হয়েছিল, এর প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। এখন আমরা যেগুলো, এটা হচ্ছে প্রথমে আমরা ক দেখলাম, এবার বিভাগ ক্ষয় আমরা একটু দেখব। কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? এটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। এবং এটা কেন হয়েছিল? এটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার মানে হচ্ছে যেখানে ইংরেজি ভাষা বাদ দিয়ে অন্যান্য যে দেশীয় ভাষা ছিল সে ভাষায় যদি সংবাদপত্র যদি ছাপা হয় তাহলে প্রত্যেকটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। এবং এটা করেছিল কে? লর্ড লিটন। তাহলে যার জন্যই দেখা গেছিল এটা সোমপ্রকাশ যে পত্রিকাটা ছিল সেটা সাময়িকের জন্য স্থগিত হয়ে গেছিল। কলকাতার উপনিবেশিক স্থাপত্য যে কোনো একটি উল্লেখ করে, যেমন ধরো রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। রাইটার্স বিল্ডিং রয়েছে, জেনারেল পোস্ট অফিস, সেন্ট পলস ক্যাথেড্রাল, হাওড়া ব্রিজ, এগুলো। এবার আছে যে জেমস লক কোন অপরাধের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? তিনি নীলদর্পণ যে নাটকটা ছিল এটা লিখেছিল দীনবন্ধু মিত্র। এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবার ইংরেজি যে অনুবাদটা ছিল সেটা প্রচার করেছিলেন জেমস লক, যার জন্য কিন্তু তাকে কারারুদ্ধ দেওয়া হয়েছিল এবং 3 মাসের তাকে শাস্তি, জেলে কারানিবাস এবং 1000 টাকা দেওয়া হয়ে 1000 টাকা তাকে দিতে হতো, জরিমানা দিতে হতো। এরপর আমরা দেখব যে বিদ্যা হারাবলি যে গ্রন্থটা রয়েছে এটা লিখেছেন ফেলিক্স ক্যারি। এখন আমরা ঠিক ভুল যেগুলো আছে সেগুলো দেখব। যেমন ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, এটা ভুল। 1911 খ্রিস্টাব্দে বাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল, এটা ঠিক। প্রথম বিধবা বিবাহ করেছিল শ্রী চন্দ্র নারায়ণ, এটা হচ্ছে ঠিক। এবং তিনি বিবাহ করেছিলেন কালীমতি দেবীর সাথে।
ল্যান্ড হোল্ড সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এবার আছে ম্যাচিং। লর্ড রিপনের সাথে রয়েছে হান্টার কমিশন, রাজা রামমোহন রায়ের সাথে অ্যাংলো হিন্দু স্কুল, দ্বারকানাথ ঠাকুরের সাথে জমিদার সভা, তারকনাথ পালিতর সাথে বেঙ্গল টেক্সটিক্যাল ইনস্টিটিউট। এগুলো হচ্ছে এগুলোর অপশন। এগুলো হচ্ছে বাকি প্রশ্ন। এবার আছে বিবৃতি। 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, কারণ এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশ অধিকার ছিল। দ্বিতীয় হচ্ছে উপনিবেশিক সরকার উপজাতিদের মধ্যে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে মানে এটা গঠিত করেছিল। এটা কোল বিদ্রোহের পর এটা গঠন করা হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এটা উদ্দেশ্য ছিল যে বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য। 19 শতকে বাংলার প্রকাশগণ তাদের বই বিক্রির জন্য ফেরিয়ালদের উপর নির্ভর ছিল। এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের মধ্যে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায়। এরপরে বিভিন্ন ধরনের এগুলো ছোট ছোট প্রশ্ন রয়েছে বিভাগ গয়ে। এগুলো সব রয়েছে বিভিন্ন প্রশ্ন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন 8 নম্বরে। তো আমি একটা প্রশ্ন এখানে আলোচনা করে দিয়েছি। যেমন ধরো রামকৃষ্ণ দেব 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 19 শতক যখন বাংলায় হিন্দু ধর্ম নানা কুসংস্কার ও গোড়ামির বেড়াজালে আবদ্ধ, তখন আধ্যাত্মিক পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, এখানে বানানটা একটু ভুল আছে টাইপিংটা, রামকৃষ্ণ পরমহংস দেব সর্বধর্ম সমন্বয় অর্থাৎ বিভিন্ন ধর্মের সম্পত্তির আদর্শ প্রচার করে হিন্দু সম্প্রদায়কে নতুন আশার আলো দেখায়। রামকৃষ্ণের আবির্ভাব। 19 শতকে বাংলায় খ্রিস্টান মিশনারি, ব্রাহ্ম সমাজ ও নববঙ্গের সদস্যরা হিন্দু ধর্মকে নানাভাবে আক্রমণ করতে থাকলে প্রাচীন হিন্দু ধর্ম দিশাহারা হয়ে পড়ে এবং এ সময় হিন্দু ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আবির্ভূত হন শ্রীরামকৃষ্ণ। এখানে বানানটা একটু টাইপিংটা ভুল আছে এখানে, কেমন। এবার আছে যে শিব জ্ঞানে জীব সেবা। তথাকথিত আধুনিক শিক্ষা, প্রতিষ্ঠানিক পাণ্ডিত্য, ঐশ্বর্য এসব কিছুই শ্রী রামকৃষ্ণের ছিল না। সাধারণ পোশাক পরে সহজ সরল ভাষা উপমার সাহায্যে তিনি ধর্মীয় মতাদর্শ প্রচার করেন। তিনি বলেন সব মানুষের মধ্যে ঈশ্বরের বিরাজ করেন, তাই তিনি দয়া নয়, তিনি শিব জ্ঞানের জীব সেবার কথা বলেছেন। এবার আছে যতমত ততপথ। শ্রী রামকৃষ্ণ যতমত ততপথ এই প্রচার করে তিনি বলেন যে সাধনার সব পথে সঠিক এবং সত্য। এটা হবে বৈষ্ণব, এখানে বৈষ্ণব বানানটা হবে শাক্ত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি সব ধর্মের সাধনার মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা সম্ভব, কিন্তু তাই বলে সব সাধনাকে একসঙ্গে চর্চার দরকার নেই। 4 নম্বর মানে নেক্সট পয়েন্ট হচ্ছে ভক্তির গুরুত্ব। শ্রী রামকৃষ্ণ বলেন যে ধর্মীয় আড়ম্বর, মূর্তি পূজা, স্বাস্থ্য জ্ঞান, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না, কেবলমাত্র আন্তরিক ভক্তির দ্বারাই ঈশ্বরকে পাওয়া যায়। এবার হচ্ছে মূল আদর্শ। শ্রী রামকৃষ্ণ ধর্মীয় আদর্শের মূল কথা হলো সর্বধর্ম সমন্বয়। শ্রী রামকৃষ্ণ সকল ধর্মের সুসম্পর্কের বা সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন। তিনি বলেন সব মতকে একটি পদ বলে জানবে, আমার ঠিক পদ আর সকলের মিথ্যা এরূপ বোধ যেন না হয়, বিদ্বেষ ভাব যেন না হয়। তিনি বলেন প্রথমে একটি ধর্ম আশ্রয় করতে হয়, ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপদ নিয়ে আনাগোনা করতে পারে। এবার শ্রী রামকৃষ্ণের কিছুগুলো আমরা তিনি যেগুলো বলতেন সেগুলো একটু দেখব। সকল ধর্মে সত্য, সব ধর্মের লোকেরা একই ঈশ্বরকে ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা কিন্তু একই বস্তু। যেমন কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায়, তেমনি ভিন্ন ভিন্ন ধর্মের সাধনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। তার আরেকটা উক্তি হচ্ছে যে ওনার আরেকটি উক্তি আমরা এখন দেখব। ছাদে নানা উপায়ে ওঠো, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আর শুধু একটি দড়ি দিয়ে ওঠা যায়, তবে উঠবার সময় একটা ধরে উঠতে হয়, 2-3 রকম সিঁড়িতে পা দিলে ওঠা যায় না। ঋষি অরবিন্দ বলেছেন যে বাংলার পুনর্জাগরণে শ্রী রামকৃষ্ণের অবদান শ্রেষ্ঠ। তাহলে রামকৃষ্ণ বানানটা এটা, এখানে টাইপিং একটু মিস্টেক আছে, এটা তোমরা একটু দেখে নিও। এছাড়া সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ সম্পর্কে এসেছিল এবং ছাপাখানা। তাহলে আজকের ক্লাসে এগুলো পর্যন্ত আলোচনা করা হলো, আর এগুলো তো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এখানটা তাদের জন্য। তো আজকের ক্লাসে আমরা মূলত 2022 সালে যে মাধ্যমিকে প্রশ্নপত্রটি ছিল সেটা আলোচনা করলাম। এই প্রশ্নপত্র থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন যদি জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।